বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরান ইস্যুতে কৌশল পাল্টালেন ট্রাম্প, সামরিক শক্তির বদলে অর্থনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্য, সফলতা নিয়ে সংশয়। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের বিরুদ্ধে পশ্চিমারা একাট্টা, তোপের মুখে ইসরায়েল, যৌথ বিবৃতিতে কার্যক্রমকে অগ্রহণযোগ্য আখ্যা। মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল ইমরান খানকে, রাখা হয় কয়েক ঘন্টা। সুস্থ রয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী, দাবি চিকিৎসকদের। ইউক্রেন জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এক রাতেই ছুড়েছে প্রায় 200 ড্রোন মিসাইল। দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার সুযোগ নিচ্ছে মস্কো, অভিযোগ জেলেনস্কি। ইরান ইস্যুতে নিজের অবস্থান বদলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পরিবর্তে এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে চান তিনি। অথচ এতদিন ট্রাম্পই দাবি করেছেন 50 বছর ধরে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও কাঙ্ক্ষিত সফলতা পায়নি তার দেশ। এ কারণেই হামলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি সামরিক শক্তি প্রয়োগ করে ব্যর্থ হয় কৌশল বদলাতে বাধ্য হয়েছেন ট্রাম্প? যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া ইরান যুক্তরাষ্ট্রের 7 দিনের অন্তর্বর্তী চুক্তির মেয়াদ শেষ। নতুন করে সামরিক অভিযানের পথে না হেঁটে এবার ইরানকে চাপে ফেলতে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পথে ওয়াশিংটন। ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের উপরও চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রীর দাবি, সমন্বিত চেষ্টায় ইরানকে বিচ্ছিন্ন করা গেলে দেশটির সরকার পরিবর্তন সম্ভব। আমরা আমাদের সব মিত্রের কাছে যাচ্ছি। এটি হতে যাচ্ছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সমন্বিত অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া। আমরা তাদের বলছি, হয় আপনারা আমাদের পক্ষে থাকবেন, নয়তো বিপক্ষে। আপনারা নিশ্চয়ই চান এই খুনি সরকারের পতন ঘটুক। আর যদি আপনারা তাদের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় থাকেন, তবে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অথচ বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত 50 বছর ধরে অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হলেও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা থেকে ফেরানো যায়নি ইরানকে। আর এ কারণেই দেশটিতে সামরিক অভিযান শুরু করেছেন তিনি। কেন নিজের অবস্থান এমন বদলে ফেললেন ট্রাম্প? প্রশ্ন উঠছে, তবে কি সামরিক বল প্রয়োগে ব্যর্থ হয়ে এখন সাবেক প্রেসিডেন্টদের কৌশলে ফিরতে বাধ্য হচ্ছেন তিনি? বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই টিকে রয়েছে ইরান। যুদ্ধ আর মূল্যস্ফীতির কারণে বর্তমানে দেশটির অর্থনীতিতে ব্যাপক চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। এরই মধ্যে ইরানের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা আরোপ করে দমানো যাবে না দেশটিকে। আবারও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। একই সাথে হিজবুল্লাহকে আবারও সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া হিজবুল্লাহর বিপুল পরিমাণ নগদ অর্থ পাচারের অভিযোগে 10 ব্যক্তির বিরুদ্ধেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা, যারা লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াতকারী কুরিয়ারের মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ স্থানান্তর করেছে। পাচারকৃত সম্পদ মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। 1997 সালে প্রথম হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের বিরুদ্ধে একাট্টা আন্তর্জাতিক মহল। জাতিসংঘ ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স সহ প্রভাবশালী দেশগুলো জানিয়েছে কঠোর নিন্দা। রীতিমতো তোপের মুখে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। যৌথ বিবৃতিতে ইসরায়েলের এমন কার্যক্রমকে অগ্রহণযোগ্য আখ্যা দেওয়া হয়েছে। পশ্চিম তীরে নতুনভাবে আরও 1234টি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল, যেগুলো গড়ে তোলা হবে E1 ব্লকে। 12 বর্গ কিলোমিটারের এই ব্লক পূর্ব জেরুজালেম ও মালে আদুমিম এলাকার মাঝামাঝি অবস্থিত, যা ফিলিস্তিনিদের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2 রাষ্ট্রভিত্তিক পরিকল্পনায় এই অঞ্চলই হওয়ার কথা ফিলিস্তিনের প্রাণকেন্দ্র। তবে ইসরায়েলি বসতি স্থাপিত হলে ভেস্তে যাবে সেই চিন্তাভাবনা। বিচ্ছিন্ন হয়ে পড়বে জেরুজালেমের একাংশ শহর রামাল্লা। তাতে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ হবে আরও জটিল।
পশ্চিমা দেশগুলোর মতে এই বসতি স্থাপন শুধু শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে না, বরং ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানকেও দুর্বল করছে। যৌথ বিবৃতিতে তারা জানায়, পশ্চিম তীরের ফিলিস্তিনের উপর বাড়ছে সেটেলারদের সহিংসতা। এ সময় বসতির পরিধি বৃদ্ধি করাটা উদ্বেগজনক। অধিকৃত পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপন এবং দরপত্র আহ্বানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। আন্তর্জাতিক চাপের মুখে এলাকাটিতে কয়েক দশক ধরে বসতি স্থাপন বন্ধ রেখেছিল ইসরায়েল। সম্প্রতি আবারও পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু প্রশাসন, জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। কারণ আন্তর্জাতিক আইনে ওয়েস্ট ব্যাংকের বসতিগুলোকে অবৈধ বিবেচনা করা হয়। ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপ বন্ধ করতে এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা মেনে চলার আহ্বান জানিয়েছে। গত বছরও ৩,৪০১টি ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। চলতি বছর হাজারের বেশি টেন্ডার আহ্বান করেছে দেশটি, যা রীতিমতো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 1967 সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল, গড়ে তোলে 160টি বসতি, যেগুলোয় বাস করেন 7 লাখ ইহুদি। পাশাপাশি সেখানে রয়েছে 33 লাখ ফিলিস্তিনীয়। তবে কি ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক? সিরিয়া ইস্যুতে মুখোমুখি অবস্থান আঙ্কারা তেল আবিবের। সম্প্রতি ইদলিবের সীমান্তবর্তী ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে এরদোগান প্রশাসনকে কড়া বার্তা দিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে সিরিয়ার সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় নেই বলে পাল্টা হুঁশিয়ারি তুরস্কের। ভৌগোলিক কারণে তুরস্ক ও ইসরায়েলের মাঝে সিরিয়ার অবস্থান হয় মূলত এই পরিস্থিতি। সিরিয়ার ইদলিব প্রদেশের আল দুহুর এয়ারবেস তুরস্ক সীমান্ত থেকে, যার অবস্থান মাত্র 70 কিলোমিটার দূরে। সম্প্রতি সংবেদনশীল এই স্থাপনায় 8 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। ক্ষতিগ্রস্ত হয় রানওয়ে, স্টোরেজ ফ্যাসিলিটি সহ কয়েকটি ভবন। কথিত আছে এই বিমান ঘাঁটিতে সিরীয় সেনাদের প্রশিক্ষণ দেয় তুরস্ক। এমনকি সম্প্রতি সেখানে আঙ্কারার একটি সামরিক প্রতিনিধি দলও ভ্রমণ করেছে বলে অভিযোগ ওঠে, যা অস্বীকার করেছে এরদোগান প্রশাসন। বাস্তবতা হলো, সিরিয়ার দীর্ঘদিনের গৃহযুদ্ধে ব্যাপক ক্ষতির কারণে 2013 সাল থেকে আল দুহুর ঘাঁটি আর ব্যবহার হয় না। এদিকে সিরিয়া ইস্যুতে তুরস্ককে সরাসরি সতর্ক করেছে ইসরায়েল। সেখানে আঙ্কারার সামরিক উপস্থিতি সহ্য করবে না তেল আবিব। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমন হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কড়া বার্তা দিয়েছে তুরস্ক। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্প তুরস্কের বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং দেশটির স্থিতিশীলতা নিরাপত্তা অর্জনে আমাদের প্রচেষ্টা ও অবদান দৃঢ় সংকল্পের সাথে অব্যাহত থাকবে। ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য। ভৌগোলিক অবস্থানগত কারণে সিরিয়া মূলত ইসরায়েল ও তুরস্কের মাঝে বাফার অঞ্চল হিসাবে কাজ করে। এজন্য সিরীয় ভূখণ্ডে যে কোনো পরিবর্তন চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তেল আবিব, আঙ্কারার জন্য। তবে ন্যাটো সদস্য তুরস্কের সাথে মার্কিন মিত্র ইসরায়েল আদৌ সংঘাতে জড়াবে কিনা তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। শারীরিকভাবে সুস্থ আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মধ্যরাতে হাসপাতালে কয়েক ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষার সময় উপস্থিত ছিলেন বোন আজমা খান। মাত্র কয়েক ঘন্টার জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় পিটিআই প্রধানকে। পুলিশ, রেঞ্জার্স ও কারা কর্তৃপক্ষের 800-রও বেশি সদস্যের দল মোতায়েন ছিল কড়া নিরাপত্তায়। বৃহস্পতিবার মধ্যরাত কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রওনা হয় বন্দী ইমরান খানের কনভয়। সঙ্গে ছিল পুলিশ, রেঞ্জার্স ও কারা কর্তৃপক্ষের বিশাল বাহিনী। ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল প্রাঙ্গণেও নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। মোতায়েন ছিল অন্তত 800 নিরাপত্তা কর্মী। বন্ধ করে দেওয়া হয় সংলগ্ন এলাকা। রাত 1টা নাগাদ হাসপাতালে পৌঁছায় সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রিয় নেতাকে দেখতে কিছুটা দূরত্বে জড়ো হন পিটিআই নেতাকর্মীরা। যখনই শুনেছি খান সাহেবকে হাসপাতালে নেওয়া হবে তখন অনেক খুশি হয়েছি। সিদ্ধান্তটিকে স্বাগত জানাই। আমরা এর প্রশংসা করি। এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। যেমন দারুণ আনন্দ হচ্ছে, তেমনি গভীর উদ্বেগও কাজ করছে। আল্লাহর কাছে প্রার্থনা করি সর্বশক্তিমান যেন খান সাহেবকে কখনো অপমানের সম্মুখীন হতে না দেন। তিনি কোনো যুদ্ধে কখনো পরাজিত হননি।
ভেতরে প্রবেশ করেন বোন আজমা খান, সঙ্গে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট ও ফিজিশিয়ানদের অভিজ্ঞ চিকিৎসক দল। কয়েক ঘন্টার স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেলি ফিট ঘোষণা করা হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে। পরে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ভোর 5টার দিকে হাসপাতাল থেকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয় ইমরান খানকে। মঙ্গলবার কারাবন্দী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এদিকে সরকার এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেও তা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। বছর খানেক ধরেই তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তোষাখানা ও বেআইনিভাবে বিয়ে করার মামলা রয়েছে। তবে কয়েকটি সাজা বাতিল হলেও এখনও বেশ কিছু মামলা বিচারাধীন। স্পেনের সিউতা সৈকত থেকে মরক্কোর অভিবাসীদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে, যার মধ্যে রয়েছে 500 অভিভাবকহীন কন্যা শিশু। বৃহস্পতিবার ভোরে স্থানান্তরের উদ্দেশ্যে এল ট্রাম্পলিন সৈকতে অভিযান চালায় স্প্যানিশ পুলিশ, কারণ সময়ের সাথে খারাপ হচ্ছে পরিস্থিতি। খাদ্য, পানি ও স্যানিটেশন সমস্যায় পড়েছেন অভিবাসীরা। নারী ও শিশুরা রয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এই সংকট নিরসনে 1800 অভিবাসীর জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম জানায় এখনও প্রায় 4000 মানুষ সিউতা সৈকতে অবস্থান করছেন। খুব দ্রুতই আশ্রয় কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতা বাড়ানো হবে বলে জানায় সরকার। গত মাসে দারিদ্র্য ও অস্থিতিশীলতা থেকে বাঁচতে মরক্কো দিয়ে স্পেনের সৈকতে আসে হাজার হাজার অভিবাসী। ইউক্রেনের রাজধানী কিয়েভে এক রাতেই ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ছোড়া হয়েছে 168টি ড্রোন। ভয়াবহ হামলায় প্রাণ গেছে অন্তত 16 জনের, আহত হয়েছেন আরও কয়েক ডজন। ক্ষতিগ্রস্ত হয়েছে 2 শতাধিক স্থাপনা। কিয়েভের দাবি, দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুযোগ নিয়েই হামলার পরিধি বাড়িয়েছে মস্কো। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ইন্টারসেপ্টর কেনার কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাত পেরিয়ে সকাল হলেও কিয়েভের আকাশে তখনও ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, বাদ যায়নি বেসামরিক স্থাপনাও। ইউক্রেনের দাবি, রাশিয়া একযোগে ব্যবহার করেছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং 168টি ড্রোন। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন হামলার পরিধি বাড়ালো মস্কো? কিয়েভ বলছে ইউক্রেনের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এর বড় কারণ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মার্কিন পেট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি এখন বড় সমস্যা। আমাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর দরকার। এগুলো শুধু আমাদের অংশীদাররাই দিতে পারে। আমরা উপহার চাইছি না, আমরা অস্ত্র কিনতে চাই। আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। রাশিয়ার এই হামলার জবাব দেব আমরা, আর সেটা দূরপাল্লার অস্ত্র দিয়ে। এর সঙ্গে রয়েছে পাল্টা হামলার হিসাবও। সম্প্রতি রুশ জ্বালানি অবকাঠামোয় দূরপাল্লার হামলার জবাবে দেশটির সামরিক ও অবকাঠামোগত সক্ষমতায় আঘাত করতে চাইছে পুতিন বাহিনী। পাশাপাশি দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে রুশ বাহিনী বড় কোনো কৌশলগত অগ্রগতি অর্জন করতে হিমশিম খাচ্ছে। এই স্থবিরতা কাটাতে এবং ইউক্রেনীয় বাহিনীকে চাপে রাখতে নতুন করে হামলা জোরদার করা হয়েছে। একই সাথে ইউক্রেনের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানো মস্কোর উদ্দেশ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে জনবসতিপূর্ণ এলাকায় এমন হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে উত্তেজনা কমিয়ে পূর্ণ ও নিঃস্বার্থ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ক্যাপিটল হিলে হামলা পরিকল্পনার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। 35 বছর বয়সী ওই নারীর নাম জেসিকা বোই। বৃহস্পতিবার এই তথ্য জানায় মার্কিন বিচার বিভাগ। বলা হয়, আটক নারীর উদ্দেশ্য ছিল জঙ্গি গোষ্ঠী আইএসের মতো বোমা হামলা চালিয়ে ভবনটি উড়িয়ে দেয়া। একই সাথে সরকারি কর্মকর্তাদের হত্যা করে সিরিয়ায় পালিয়ে যাওয়ার উদ্দেশ্যও ছিল তার বলে জানায় পুলিশ। দাবি করা হয়, জেসিকা আগে থেকেই ছবি তুলে স্টেট ক্যাপিটলের নজর রাখছিলেন। আমেরিকান ব্যবস্থার উপর প্রভাব ফেলার জন্যই হামলার লক্ষ্যবস্তু হিসেবে এই ভবনকে বেছে নিয়েছিলেন বই। এছাড়া অনলাইনে আমেরিকা বিদ্বেষী বার্তা দিতেন এই নারী, যার মধ্যে রয়েছে আমেরিকার উপর আল কায়েদার 1/11 হামলা উদযাপন। রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির কারণে পুরো রাজ্যে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ভারী বৃষ্টির কারণে হঠাৎ বন্যার সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক ও গণপরিবহনে দেখা দেয় জলাবদ্ধতা। নিউ ইয়র্কের একটি সাবওয়ে স্টেশনের ছাদ চুয়ে প্ল্যাটফর্মে পানি পড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্যার আশঙ্কায় নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বাসিন্দাদের সতর্ক করে এবং ভ্রমণ ও গণপরিবহনে বড় ধরনের বিঘ্নের প্রস্তুতি নিতে বলে। জাতীয় আবহাওয়া সংস্থার সতর্কতায় নিউ ইয়র্কের ব্রুকলিন, কুইন্স সহ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানানো হয়।
এল নিনোর প্রভাবে এবার পানামা খালে জাহাজ চলাচল সীমিত করতে যাচ্ছে পানামা। আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নৌযানকে সরু জলপট্টি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। বৃহস্পতিবার এই ঘোষণা দেয় পানামা খাল কর্তৃপক্ষ। জানা গেছে ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ খাল অতিক্রম করতে পারবে। ১৫ সেপ্টেম্বর থেকে সেই সংখ্যা আরও কমিয়ে ৩২টিতে নামিয়ে আনা হবে। এল নিনোর প্রভাবে খরাজনিত কারণে পানামা খালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গাতুল লেকের পানির উচ্চতা কমতে শুরু করে, যার ফলে নৌযান চলাচলে বাধা সৃষ্টি হতে পারে। সিদ্ধান্তটির ফলে খালটির উপর নির্ভরশীল বিভিন্ন শিল্পে পরিবহন ব্যয়ও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ২০২৩ সালেও তীব্র খরার জেরে পানামা খালের জাহাজ চলাচলে প্রায় ৩৬% কমে গিয়েছিল। বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫% পানামা খালের উপর নির্ভরশীল। গড়ে খালটিতে প্রতিদিন প্রায় ৪০টি জাহাজ চলাচল করতে পারে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। বৃহস্পতিবার স্থানীয় সময় নৌকাটি গোরাউ এলাকার নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পরে স্থানীয় ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় নৌকা থেকে মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসছেন স্থানীয়রা। পরে একটি মসজিদের সামনে অন্তত ৫০টি মরদেহ রাখা হয়। নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা প্রায় ঘটে। অতিরিক্ত যাত্রী, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে প্রয়োগ না করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। বর্ষাকালে নদ নদীতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি উন্মুক্ত খনি ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন শ্রমিক। আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার নারিনিও বিভাগের পালিকার্পা পৌরসভায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় প্রথমে বিস্ফোরণের কথা বলা হলেও পরে নিশ্চিত হওয়া যায় খনির ঢালের মাটি ধসে পড়েই এই দুর্ঘটনা। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মী, স্থানীয় বাসিন্দা ও ভারী যন্ত্রপাতি নিয়ে রাতভর অভিযান চলে। পরে রাত ২টার দিকে সব নিখোঁজ শ্রমিককে শনাক্ত করা সম্ভব হয়। ব্রাজিল উরুগুয়ে সীমান্তে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বুধবার বন্যার কারণে জিয়াগুয়ারা শহরে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অন্তত ৪০টির পরিবার। শহরটির জিমনেশিয়ামে বাসিন্দাদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সীমান্তের ওপারে উরুগুয়ের রিও ব্র্যাঙ্কো শহরেও ঢুকে পড়েছে বন্যার পানি। বিঘ্নিত হচ্ছে যান চলাচল, বন্ধ হয়ে গেছে বেশ কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও দেয়া হয়েছে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস হতে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া। ৬.৭ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন দেশ পেরু। বৃহস্পতিবার আন্দিজ অঞ্চলের ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে, তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত দেশটির দক্ষিণাঞ্চল প্যান আমেরিকান হাইওয়ের প্রায় ১০ কিলোমিটার অংশ ধসে যাওয়ায় চতুর্থ দিনের মতো আটকে আছে শত শত যানবাহন ও যাত্রী। নষ্ট হতে শুরু করেছে মাছ, মুরগি, ফল ও সবজির চালান। আটকে পড়াদের খাবার দিচ্ছেন স্থানীয় কর্মীরা। পাশাপাশি সড়কে সচল করতে কাদা ও ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন সেনা সদস্যরা। সমুদ্রে ৫ দিন ধরে মাছ ধরার বাক্সে ভেসে থাকার পর অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ২ জেলে। বুধবার প্রশান্ত মহাসাগরীয় জলসীমার কাছ থেকে তাদের উদ্ধার করে মেক্সিকান নৌবাহিনী। উদ্ধারকৃত ২ জেলের বয়স ৫৩ ও ৩২। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কারণে মাছ ধরার নৌকা ডুবে এই পরিস্থিতিতে পড়েন ২ জেলে। ১৪ আগস্ট তাদের সাথে সবশেষ যোগাযোগ হয় স্থানীয়দের। পরে সাহায্যের আবেদন পেয়ে মেক্সিকোর চিয়াপাস রাজ্যের উপকূলে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী। তীর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে তাদের সন্ধান পাওয়া যায়। পিঁপড়ার শরীরে ঢুকেই নিয়ে নিচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণ আর ধীরে ধীরে প্রাণীটিকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। এমনই এক ছত্রাক শনাক্ত করতে পেরেছেন মেক্সিকোর গবেষকরা। নাম দেওয়া হয়েছে জম্বি ফাঙ্গাস। তবে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান গবেষকরা। এসব ছত্রাক শুধু পোকামাকড়কেই সংক্রমিত করে। মাইক্রোস্কোপিক ভিউতে ধরা পড়ে এর ভয়ঙ্কর অবয়ব। আচরণও হিংস্র। মেক্সিকোর জঙ্গলে মিলেছে এমন এক প্রজাতির ছত্রাক যা পিঁপড়ার শরীরে ঢুকে তাদের আচরণ নিয়ন্ত্রণ নিতে পারে। ধীরে ধীরে তাদের নিয়ে যায় মৃত্যুর দুয়ারে। মেক্সিকোর জালিস্কোর গহীন বনে নতুন এমন ৬ প্রজাতির ছত্রাক শনাক্ত করেছে গবেষকেরা। তাদের দাবি এসব প্রজাতি সম্পর্কে কোনো তথ্য ছিল না এতদিন। নতুন এই ছত্রাকগুলোর নাম দেওয়া হয়েছে জম্বি ফাঙ্গাস।
ছত্রাকটি প্রথমে পিঁপড়ার শরীরে প্রবেশ করে, এরপর ধীরে ধীরে তার স্নায়ুতন্ত্রে প্রভাব বিস্তার করে। একসময় আচরণের ওপর নিয়ন্ত্রণ নেয় ছত্রাকটি, অনেকটা পুতুলের মতো নিজের ইচ্ছামতো তাকে চালাতে থাকে। শেষ পর্যন্ত পিঁপড়াকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে মৃত্যু হলে ছত্রাকটি বেড়ে ওঠা ও ছড়িয়ে পড়ার উপযুক্ত পরিবেশ পায়। তবে এই ছত্রাকটি কোনো বিশেষ কারণে পিঁপড়ার পুরো কলোনিকে ধ্বংস করে না, আর তাই এক রহস্য বিজ্ঞানীদের কাছে। পিঁপড়ার শরীরে এমন কিছু প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা ছত্রাকটিকে পুরো কলোনি ধ্বংস করতে বাধা দেয়। অর্থাৎ পিঁপড়া ও এই ছত্রাকের মধ্যে এমন এক ধরনের মিথস্ক্রিয়া রয়েছে যা এখনো বিজ্ঞানের কাছে পুরোপুরি অজানা। অবশ্য মানুষের জন্য ক্ষতিকর নয় এই ছত্রাক, বলছেন গবেষকেরা। কেবল পোকামাকড়কেই সংক্রামিত করার জন্য অভিযোজিত জম্বি ফাঙ্গাস। জম্বি ফাঙ্গাস নামটি নতুন নয়। 2009 সালের এক গবেষণায় প্রথম উঠে আসে এই ছত্রাকের বিস্তারিত। পরে সেই গবেষণার তথ্য থেকে তৈরি হয় জনপ্রিয় গেম ও সিরিজ দ্য লাস্ট অফ আস। গবেষণায় দেখা গেছে এই ছত্রাক প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিঁপড়ার সংখ্যা নিয়ন্ত্রণ করে এই প্রজাতির ফাঙ্গাস। মেক্সিকোর গভীর আর্দ্র বনাঞ্চলে এমন অজানা অনেক ছত্রাকের সন্ধান মিলতে পারে বলে ধারণা গবেষকদের। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।